আমি মায়ের হাতে ছাড়া খামু না। না, তুমি তো সকাল থেকে না খেয়ে আসো। তুমি যদি একটু কোনো কিছু মুখে না দাও তাহলে কেমনে আমি তোরে বাঁচাবো? একটা গাল খা খা। না, আমি মায়ের হাতে ছাড়া খামু না। মার আয়না দে, একটু খা নে। খামু না। কি হয়েছে মা? সেই সকাল থেকে ওর খাওয়ানোর চেষ্টা করতেছি, কিছুতে খাইতেছে না, খালি একই কথা কইতেছে যে আমার মার কাছে নিয়ে আসলে আমি মার হাতে খামো। এখন আমি কি করবো? আমার কত, আমি আর সহ্য করতে পারতেছি না, আমি আর সহ্য করতে পারতেছি না। আমার এত বড় শাস্তিটা কেন দিল কত? এত অল্প বয়সে আমার বউটার এই দুনিয়ার থেকে নিয়ে গেল, আমার আশারে মা হারা করলো। আমার আশা তোর মার ছাড়া কিছু বুঝে না, মার ছাড়া থাকতে পারে না, মার হাত ছাড়া খাইতে পারে না। ওই তো খাইতে না পারে মরে যাবো মা। আমি কিছুই জানি না রে বাবা, আমি আর কোনো কিছু চিন্তা করতে পারতেছি না। আল্লাহ আল্লাহ তুমি রহম করো। ও মা, খাওয়ানটা আমারে দাও। আম্মা, বাবা তোমার খাওয়া দেই, বাবার হাতে খাইবা তুমি? না, আমি কারো হাতে খাম না, খালি মায়ের হাতে খামু। সাসি, ও সাসি, কি রে মা? তুমি আম্মার লাগিয়া এই বাড়িতে একটা তরকারি পাঠাইছিল না? আম্মা আবার তোমার তরকারি দিয়ে পাঠাইছে না? সাসি, আশা কাঁদতেছে কে? আর কইস না রে মা, অল্প বয়সে মা হারা হইয়া পাগলের মতো হয়ে গেছে, খালি মা মা করতেছে। সকাল থেকে কত করে খাওয়ানোর চেষ্টা করতেছি, কই খামু না, আমি মার হাতে খাবো। ওর মারে আমি কই পাবো? কি কো, আশা সকাল থেকে কিছু খায় নাই? আচ্ছা দাও তো, আমি একটু চেষ্টা করে দেখি। কি ব্যাপার আশা, তুমি খাইতেছো না কেন? তুমি যদি না খাও শরীর খারাপ করব। তুমি যদি এই ভাতগুলো এখন খায় ফেলো, আমি তোমার মার কাছে নিয়ে যাব। তুমি সত্যি বলতাছো তো? মায়ের কাছে নিয়ে যাবা? আমি একদম সত্যি কইতেছি, তোমার খাই দেই। আচ্ছা। ইমরান, তোমার মারে নিয়ে কেউ আমাকে বাড়িতে চলে আসলা, কি ব্যাপারটা কি বোঝানো হবি? ভাইজান, আমি কইতেছি, আপনি তো জানেন কিছুদিন আগে আমার ছেলের বউটা মারা গেছে। আমার একমাত্র নাতনি, ওরে নিয়ে ভীষণ বিপদের মধ্যে আছি। ও খায় না, ঘুমায় না, আমাকে কোনো কথাই শোনে না, সারাক্ষণ শুধু মা মা করে কান্নাকাটি করে। ওরে বাঁচায় রাখা না আমাদের পক্ষে খুব কঠিন হয়ে যাইতেছে ভাইজান। কিন্তু সত্যি কথা বলতে কি জানেন, ও না আপনার মাইয়া শিরিনরে দেখলে কেমন জানি হয়ে যায়। মানে শিরিনের সাথে না আমার বৌমার চেহারার খুব মিল। মানে শিরিন যদি খাইতে বলে খায়, ঘুমাইতে বলে ঘুমায়, মানে যা করতে বলে তাই করে। আমার নাতনিরে যদি বাঁচায় রাখতে হয় না, তাহলে আমাদের শিরিনরে খুব দরকার। সেই জন্য আমি চিন্তা করে দেখছি যে আমার ইমরানের সাথে যদি শিরিনের বিয়েটা দিতে পারি তাহলে খুব ভালো হয়। এই জন্য এই বিয়ের প্রস্তাবটা নিয়ে আমি আপনার কাছে আসছি। আপনার কি মাথা ঠিক আছে? হ্যাঁ, মাথা ঠিক আছে আপনার? আপনি কইলেনটা কি? আপনার ছেলে বিবাহিত, তার সন্তান আছে, আর সেই বউ মারাও গেছে। কোন আক্কেলে আপনি আমার অবিবাহিত মেয়ে দিয়ে আপনার ছেলের বিয়ের প্রস্তাব দিতে আইছেন? আপনি ভাবলেন কি করে বিয়ে আমি দিব? এটা কোনোদিন সম্ভব না। আমার পোলা বিয়ে করছিল, বউ মারা গেছে, তাতে সমস্যা কি? আমার পোলা তো টাকা পয়সা সয় সম্পত্তির কোনো কিছুর অভাব নাই, তার বয়সও বেশি না, দেখতে শুনতে খারাপ না। আপনার মায়ারে আমার পোলার লগে বিয়া দিলে সে সুখেই থাকবো। আপনি অমত করেন না ভাইজান, আমার নাতনির মুখের দিকে তাকাইয়া এই বিয়েতে আপনি রাজি হয়ে যান। আমার মায়া পড়ালেখা জানা, শিক্ষিত, সুন্দরী, আমার মায়ের লেগা পোলার অভাব হইব না। কিন্তু আপনার পোলার অত বিয়ে হইছে, বউ মরে গেছে, আবার বাচ্চাও আছে। হ্যাঁ, আপনার পোলার লগে আমার মায়ের জীবন আমি বিয়া দিব না।
সাসি বিশ্বাস করেন আমি জীবনেও বিয়ে করতাম না। আমার মায়াটা তো অনেক ছোট, ওরে নিয়ে অনেক বিপদে আছি। মা ছাড়া মায়াটা মারে ছাড়া থাকতে পারতেছে না, শুধুমাত্র ওর কথা চিন্তা করে আমি বিয়েটা করতে চাইতেছি। চাচা বিয়াতে আপনারা আমার কাছে যা দাবি করবেন আমি তাই দিব। বিয়ার পর আপনার কোনো কাজ করা লাগবে না, দরকার পড়লে আমি আপনাকে সংসার চালাম। অনুরোধ করতেছি চাচা, আমার ফিরাইয়া দিয়েন না। আমার লগে শিরিনের বিয়েটা দিতে আপনি রাজি হয়ে যান। এই তুমি তোমার টাকার লোভ দেখাইতেছো? আমরা কি ফকির? আমরা ভিক্ষা করে খাই যে বিয়ের পরে তুমি আমাদের সংসার চালাই দিবে? ফালতু কথা করার জায়গা পাও না? লোভ দেখাইছো তো, লাগলে না খেয়ে থাকো। তাও তোমার মতো একটা বিয়েটা যার বউ মারা গেছে তার কাছে মেয়ে বিয়ে দিতাম না। যাও। চল বাবা। ইমরান ভাই দাঁড়ান, আমি আপনার বিয়ে করবো। এই তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ পাগল হয়ে গেছিস তুই? এই পোলা তো বিয়াইতা পোলা, এই পোলা বউ মরে গেছে, বাচ্চা আছে, তুই এরকম একটা পোলারে বিয়া করবি? হ্যাঁ বিয়ে করবো, কিন্তু ইমরান ভাই আমার একটা শর্ত আছে। কি শর্ত কও? তুমি যেই শর্ত দিবা আমি সেই শর্তই মাইনা নিব, কোনো সমস্যা নাই। আপনার যে সহায় সম্পত্তি বাড়ি ঘর আছে, বাজারে উপজেলা মার্কেটে আপনার যে 4-5টা দোকান আছে, মোট কথা আপনার সম্পত্তির অর্ধেক ভাগ এই বিয়েতে কাবিন করানো। যদি আপনার সম্পত্তি অর্ধেক ভাগ এই বিয়েতে কাবিন হয় তাহলে আমি আপনার বিয়ে করব। হ্যাঁ ইমরান, আমার মেয়ে ঠিকই কইছে। তোমার বিষয় সম্পত্তির অর্ধেক যদি এই বিয়ের কাবিন করো তাহলে আমার মেয়ের আমি তোমার কাছে বিয়ে দিব। অসম্ভব। আমার ছেলে কেন তার সম্পত্তির অর্ধেক সম্পত্তি কাবিন করতে যাবে? আপনি 5 লাখ টাকা কাবিন করেন, 10 লাখ টাকা কাবিন করেন, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার ছেলের সম্পত্তির অর্ধেক ভাগ কাবিন সেটা হইব না। দেখেন আমার অবিবাহিত মাইয়া, সুন্দরী মাইয়া, আপনার এই বিয়াইতা পোলার কাছে যে বিয়া দিতেছি এটাই তো আপনার ভাগ্য। আপনার পোলার সম্পত্তির অর্ধেক ভাগ যদি এই বিয়াতে কাবিন হয় তাইলে আমার মায়ের লগে আপনার পোলার বিয়া দিব, তা না হইলে আপনার পোলার লগে আমার মায়ের বিয়া হইব না। এখান থেকে যাইতে পারেন। ঠিক আছে, লাগবো না বিয়া। ইমরান চল হাই। দাঁড়াও মা। শিরিন, তুমি আমার সম্পত্তির অর্ধেক ভাগ কাবিন চাইতেছো তাই তো? সমস্যা নেই, আমি আমার সম্পত্তির অর্ধেক ভাগই কাবিন করতে রাজি আছি। এই তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কেন তোর সম্পত্তির অর্ধেক ভাগ কাবিন করতে যাবি? হ্যাঁ মা, এই মুহূর্তে আমার কাছে সম্পত্তি না, আমার কাছে আমার মা মরা আসার জীবনটা অনেক দামি। আমার মায়াটারে বাঁচাইতে হইব। আমার মায়াটারে বাঁচানোর জন্য আমি শিরিনের কোনো বিকল্প দেখতেছি না। সে কারণে আমি সিদ্ধান্ত নিছি আমার সম্পত্তির অর্ধেক ভাগ দিয়েও যদি শিরিনরে বিয়ে করতে হয় আমি তাই করব। শিরিন, তোমার আমার বিয়াতে আমার সম্পত্তির অর্ধেক ভাগই কাবিন করা হইব। এবার তুমি কও, তুমি কি রাজি? ঠিক আছে, তাহলে এই বিয়েতে আমার কোনো আপত্তি নাই, আমি আপনার বিয়ে করতে রাজি। তাই বিয়ের ব্যবস্থা করেন। শিরিন, আমার প্রথম বউ ফাতেমার আমি অনেক ভালোবাসতাম। ওরা আমি কথা দিয়েছিলাম ওর অবর্তমানে আমার জীবনে অন্য কোনো মায়া মানুষ আমি আসতে দিব না। কিন্তু আজকে তোমার আমি বিয়ে করছি। কেন করছি জানো? শুধুমাত্র আমার মাইয়া আশার কথা চিন্তা করে। আশার একটা মা দরকার। একটা স্বামীর তো তার বউয়ের কাছে অনেক কিছু চাওয়া পাওয়ার থাকে। বিশ্বাস করো, আমার তোমার কাছে চাওয়ার কিছুই না। আমি শুধু তোমার কাছে একটা জিনিসই চাই, তুমি আমার আশারে তার মার মতো আদর দাও, ভালোবাসা দাও, স্নেহ দাও। তোমার আদর ভালোবাসা দিয়া আমার মায়াডারে মানুষের মতো মানুষ কইরা তোলো। কি ব্যাপার শিরিন, তুমি চুপ করে আছো কেন? খবরদার, আপনি আমার গায়ে হাত দিবেন না। কেন, কি কইতাছো তুমি এসব? তুমি আমার বউ, আর আজকে আমাদের বাসর রাত, আমি তোমার গায়ে হাত দিব না কেন? আমি আপনার বউ হইলেও
আপনি আমার বউয়ের মর্যাদা এখনো দেন নাই। বউয়ের মর্যাদা দেই নাই মানে? আপনি বিয়েতে কাবিন করছেন আপনার পুরো সম্পত্তির অর্ধেক ভাগ। আমার সেই কাবিন আপনার সম্পত্তির অর্ধেক ভাগ আমার বুঝাই দেন, তাইলে আমি আপনার বউয়ের মর্যাদা পেয়ে যাব। এরপরে আপনি আমার সাথে বাসর করেন, প্রেম করেন, আমার কোনো সমস্যা নেই। এসব তুমি কি কইতাছো শিরিন? তোমার কথা মতো আমি আমার অর্ধেক সম্পত্তি কাবিন দিতে রাজি হয়েছি। এসব তোমার এখন দিতে হইব কেন? আমি তো তোমার তালাক দিতেছি না। তালাক দিওন লাগে না, বউ যখন তার কাবিন চায় তখন তা বুঝাই দিতে হয়। আর আপনি যতক্ষণ পর্যন্ত আমার কাবিন বুঝাই না দিতেছেন আমি আপনাদের স্বামী হিসেবে মানি না। দেখো শিরিন, বিয়াতে তোমার আব্বা আম্মা শাড়ি স্বর্ণ গহনা যা কিছু চাইছে আমি সব কিছু দিছি। আর কাবিনে যেটা দিমু কইছি সেটাও সময় মতো তোমার বুঝাইয়া দিমু। এখন আল্লাহর দোহাই লাগে এসব নিয়ে ঝামেলা করো না। আমি কোনো ঝামেলা করতেছি না, আমি আমার হক আমার অধিকার চাইছি। আপনি আপনার সম্পত্তি অর্ধেক ভাগ আমার বুঝাই দিবেন, আর বুঝাই দেওয়া আগ পর্যন্ত আপনি আমার কাছে আইতে পারবেন না। যদি আমার কাছে আসার চেষ্টা করেন আমি আপনার সংসার করবো না, আমি শৈলতম কই দিলাম। আমার ঘুম আসতেছে, সরেন আমি ঘুমাবো। ঠিক আছে, আমি মার কাছ থেকে আশার নিয়ে আসি। আপনি আশারই আনবেন কেন? কেন আবার? আশা তোমার আমার সাথে ঘুমাইবো সে কারণে নিয়ে আসো। আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে? এখানে আমরা স্বামী স্ত্রী ঘুমাবো, এখানে আশাইবো কি লিগা? খবরদার এসব ফালতু কথা আমার মেজাজ খারাপ করবেন না। আপনার মেয়ে আপনার মাল লগে ঘুমাইবো, এখানে ঘুমাইতে পারবো না। কি কইতেছো তুমি? আমি আশার বাবা, তুমি আশার মা। আশা কেন আমাকে ঘুমাইতে পারবো না? আপনি আশার বাপ হইতে পারেন, কিন্তু আমি আশার মা না, আমি আশার সৎ মা। আর সৎ মা এত সহজে মা হয় না। তবে হ্যাঁ, আপনি যদি আপনার সম্পত্তির অর্ধেক ভাগ আমরা বুঝাই দিতে পারেন তাহলে আমি আশা নিয়ে চিন্তা করতে পারি। এখন আপনার সরেন, আমার ঘুম ধরছে, সরেন। আমার সন্তানের ভালোর জন্য শিরিনরে বিয়ে করে আমি কোনো ভুল করলাম না? বিশ্বাস করো সবুজ, আমি ইচ্ছা করে বিয়া করি নাই, আব্বা আমারে জোর করে বিয়া করাইছে। আমি তো তোমারই। তুই আমারে প্রচুর ভালোবাসিস। তুই যদি আমারে ভালোবাসতি তাহলে তুই আরেকটা পোলারে বিয়ে করতে পারতি না, তার লগে রাত কাটাতে পারতি না। তুই আমারে যে কষ্ট দিছস এই কষ্ট আমি কোনোভাবেই ভুলতে পারতাছি না। আমি বিষ খামু। না না জান, তুমি এইসব কাজ করো না। আল্লাহ দোহাই লাগে তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি তো চাপে পড়ে বিয়া করছি, কিন্তু বিয়া করতে তোমার যোগাযোগ থাকবে। বৌমা, হ্যালো, সকাল থেকে দেখতেছি তুমি কার লগে যেন কথা বলতেছো। কার লগে কথা বলতেছো? আমি কার লগে কথা বলতেছি এটা আপনারা কই দেব? খবরদার, একদম আমার লগে খবরদারি করবেন না। না না বৌমা, সকালবেলা থেকে দেখতেছি তুমি যেন কার লগে কথা কইতেছো। মানে এখনো ঘর ঝাড়ু দাও নাই, রান্না বান্না শুরু করো নাই, তারপর থাল বাটি মাজো নাই, এই জন্য কইতাছি বৌমা। যাও তাড়াতাড়ি রান্নাটা বসায় দাও। আমার নাতনিরা তো ছোট মানুষ, একটু পরে আবার কান্নাকাটি শুরু করে দেব। আমি কি এবারে কাজের মাইয়া? থালা বাড়ি দুমো, রান্না বান্না কোনো, ঘর গোছানো, এগুলো কি আমার কাজ? শুনেন, আমি এই বাড়ির কোনো কাজ করতে পারবো না, আমার কোনো কাজের কথা কইবেন না। কি কইতেছো বৌমা? তুমি এই বাড়ির বউ, এই সংসার তোমার, আর তুমি কোনো কাজ করতে পারবে না মানে? আমি এই বাড়ির বউ ঠিক আছে, কিন্তু আপনার পোলা আমার তো এই বাড়ির বউর স্বীকৃতি এখনো দেয় নাই। আমার পোলা তার সম্পত্তির অর্ধেক কাবিন দিয়া তোমারে বিয়া করছে, আর কি স্বীকৃতি চাও তুমি? আপনার পোলা তার সম্পত্তির অর্ধেক কাবিন দিয়ে বিয়ে করছে ঠিকই, আমারে কিন্তু কিছুই বুঝাই দেয় নাই। আপনার পোলারে গিয়া কোন তার সম্পত্তির অর্ধেক ভাগ কাবিন আমারে বুঝাই দিতে, তাইলে আমি এই সংসারে সব কাজ করবো, নাইলে আমি কিচ্ছু করবো না। আমার পোলা কাবিন কেন এখনই বুঝাইয়া দিব? আমার পোলা তো তোমারে তালাক দিতেছে না। তালাক দিওন লাগে না, স্ত্রী যখন কাবিন চায় স্বামী তখনই সেটা বুঝাই দিতে হয়। আপনি মনে হয় সেটা জানেন না। সবই জানি, কিন্তু তোমার কথা শুনে মনে হইতাছে এই কাবিনের সয় সম্পত্তির জন্যই তুমি আমার পোলারে বিয়া করছো। হ, আপনার যদি মনে হয় আমি কাবিনের লেগে বিয়ে করছি, হ এটাই, আমি আপনার পোলার সম্পত্তির লেগে তারে বিয়ে করছি। আপনার পোলার আগে একটা বিয়ে হয়েছে, তার একটা বাচ্চা হচ্ছে, এরকম একটা পোলারে আমি বিয়ে করবো কি মরার লেগা? শুনেন, আপনার পোলারে কোন তার সম্পত্তির অর্ধেক বা কাবিন দিয়ে যে আমার বিয়ে করছে এটা আমার বুঝাই দেওয়ার লেগা, নাইলে এই সংসারে কোনো কাজ আমি করবো না, সব আপনি করবেন। আপনি আমার শাশুড়ি না, এবারে কাজের মহিলা হয়ে থাকবেন, আপনি কথাটা মনে রাখেন। বৌমা, আমার পোলা কোন মায়ারে বউ হিসাবে এই বাড়িতে নিয়ে আসলো? আমার পোলার কপালটা এতই খারাপ। না না,
এই কথা আমার পোলারে কম যাইব না, দেখলে অনেক কষ্ট পাইব অনেক। আশা, মামুনি কি হয়েছে? তুমি কান্নাকাটি করতেছো কেন? আমার অনেক খিদা লাগছে, মা আমারে এখনো খাওয়াই দেয় নাই। কি বলো? এত বেলা হয়ে গেছে এখনো তোমার খাইতে দেয় নাই? দাঁড়াও আমি দেখতেছি। শিরিন, 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 তুমি কান্নাকাটি করো না মা, আমি দেখতেছি। কি হইছে? কি ব্যাপার? আপনি চিল্লাইতেছেন কেন আপনি? শিরিন, তোমার কি আক্কেল জ্ঞান বলতে কোনো কিছু নাই? আশা একটা বাচ্চা মানুষ, কত বেলা হয়েছে দেখছো, এতক্ষণ পর্যন্ত না খেয়ে থাকতে পারে? তুমি ওরা এখন খাওয়াই দাও না কেন? আমি কে লেগে খাওয়াই দিব? আপনার মায়ের হাত নাই, ও নিজে খাইতে পারে না? শিরিন, তুমি খুব ভালো করে জানো আশা নিজের হাতে খাইতে পারে না। ওর মা বাইসা থাকতে সব সময় ওরে খাওয়াইয়া দিত, কিন্তু ওর মা মারা যাওয়ার পর ও অন্য কারো হাতে খাইতে চায় না, শুধু তোমার হাতে খাইতে চায়। সে কারণে আমি তোমারে বিয়ে করছি, যাতে তুমি ওর দেখভাল করতে পারো, ওরে খাওয়াইয়া দিতে পারো, ওর আদর যত্ন করতে পারো। আর সেই তুমি এখনো পর্যন্ত ওরে খাওয়াইয়া দিলে না কেন? আমি ওরে খাওয়াই দিতে পারবো না, আমার পক্ষে ওরে দেখভাল করা, যত্ন করা সম্ভব না। তুমি কি বলতেছো শিরিন? আমি তো তোমার বিয়ের আগেই বলছি আমার মায়ারে তোমার দেখভাল করতে হইব, ওর আদর যত্ন করতে হইব, ওরে খাওয়াইয়া দিতে হইব। আর সেই কারণে তোমার আমি বিয়ে করে আনছি। এমনকি সেই কারণে তুমি যে কাবিনে আমার সম্পত্তির অর্ধেক ভাগ চাইছো, আমি সেটাও দিতে রাজি হয়েছি। শুধু রাজিই হইছেন, কিছু তো এখনো বুঝাই দেন নাই। শুনেন, আপনার সম্পত্তির অর্ধেক ভাগ আপনি আমারে বুঝাই দেন, তারপর আপনার মায়েরে আমি আদর করবো, খাওয়াই দিব, যত্ন নিব, নিজের কুলের থেকে নামামই না, একদম নিজের মায়ের মতন যত্ন করবো। শিরিন, আমি তোমারে গতকালকে রাতেই বলছি তোমার স্বর্ণ গহনা, টাকা পয়সা যা লাগে আমি তোমার সব দিব, কিন্তু আমার সম্পত্তি যে ভাগ সেটা তোমার এখন আমি দিতে পারবো না। তাহলে আমিও আপনার মায়ের সেবা যত্ন করতে পারবো না, আপনার মায়ের খাওয়া দিতে পারবো না। আপনি যে কাবিন করছেন আপনার সম্পত্তির অর্ধেক ভাগ, সেটা আপনি আমার বুঝাই দিবেন, তারপর আমি আপনার মেয়ের সেবা যত্ন করবো। শিরিন, আল্লাহর দোহাই লাগে একটু বুঝার চেষ্টা করো। আমার মা মরা মায়াটা, তুমি যদি ওর যত্ন না নাও, ওরে না খাওয়াইয়া দাও, ও তো অন্য কারো হাতে খাইবো না। খাইতে না পায়া আমার মায়াটা মইরা যাইবো। মরে যাক, এটা আমার দেখার বিষয় না। আপনি যদি আমার সম্পত্তির ভাগ বুঝাই না দেন, আমি কিচ্ছু করতে পারবো না। শিরিন, 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 আশা, মা আমার, ও মা, বাবা আসি তো, মন খারাপ করো না বাবা, বাবু তোমার খাওয়াইয়া দিব, কান্নাকাটি করো না বাবা। কি ব্যাপার? এতক্ষণ লাগে থালা বাসন ধুইলে হইব? ঘরে যে এত এত কাজ, রান্না বান্না এটা কেনা করব? আর ঘরটার যে অবস্থা, গন্ধে ভিতর ঢুকা যায় না। কি একটা পরিবারে আমার বিয়ে হইলো, আমার কপালটা শেষ। তাড়াতাড়ি শেষ করেন। আর এই যে কাপড়গুলো, এইগুলো কেনা ধুইব? থালা বাসনগুলো ধুয়ে তাড়াতাড়ি কাপড় চাপড় ধুইয়া দেন, তারপর রান্না বসান, আমার খিদা লাগছে। বৌমা বয়স হয়ে গেছে তো, তাড়াতাড়ি কাজ করতে পারি না। তুই যেটা যেটা বলতেছো আমি সব কইরা দিব। তুই শুধু আমার নাতনিটার দিকে একটু খেয়াল রেখো। চারিদিকে ডোবা পুকুর, যদি ওর মধ্যে পড়া যায় এটা যেন না করে। মরুক, ওর ডুবাতে পয়রা মরুক, ও মরলে আমার কি? এত কিছু আমি দেখতে পারবো না। আমার খিদা লাগছে, তাড়াতাড়ি শেষ কর, খাবার রান্না কর। বৌমা, সত্য সব। বৌমা রে, যার জন্য তোর এই বাড়িতে বউ করে নিয়ে আসছি, তার কথা তুই এরকম করে কি করে করি? কি সমস্যা তোমার? তুমি জানাইছো কেন? আমার জামাই বা শাশুড়ি দেখলে সর্বনাশ হয়ে যাবো। তুমি যাও, তাড়াতাড়ি যাও। না না শিরিন, আমি কোথাও যাবো না। আমার যা সর্বনাশ আর হোক, তুমি এখন আমার ফোন ধরো না কেন? আমার মেসেজে রিপ্লাই দাও না কেন? আরে কেমনে আমি তোমার ফোন ধরবো, এসএমএস এ রিপ্লাই দেবো? আমার জামাই শাশুড়ি সারাদিন আশেপাশে ঘুরঘুর করে, আর এই ছোট্ট মেয়েটা সারাদিন মামা করে আমার মাথাটা খায় ফেলা।
তুমি এখন যাও, আমি তোমার ফোন SMS সবকিছু রিপ্লাই দেব, তুমি যাও যাও। না শিরিন, আমি জানি তুমি আমার ফোনও দিবে না, মেসেজও দিবে না। শিরিন, আমি তোমার ছাড়া থাকতে পারতেছি না। শিরিন, আমি তোমার নিতে আইছি, চলো না আমরা পালাই যাই। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি এখন তোমার কেমনে পলাই যাবো? এখন পালাইছে কোনো লাভ নাই। আমার হাতে এখন টাকা পয়সা গয়নাগাটি কিচ্ছু নাই। আমার স্বামী তার সম্পত্তির অর্ধেক ভাগ কাবিন করছে। এই কাবিন পাওয়ার লেগে আমি তার প্রেশার দিতেছি। তার সম্পত্তির অর্ধেক ভাগ যদি আমি পাওয়া যাই, তুমি বুঝতেছো আমি কত টাকা পয়সা সহ সম্পত্তির মালিক হয়ে যাবো। তারপর আমি তোমার লোকে পলাইছে তোমার বিয়ে করবো, তখন তোমার কিচ্ছু করার লাগবো না। তখন আমরা শুধু একসাথে সংসার করবো, ঘুমো ফিরমো, খামো, আর কিচ্ছু করা লাগবো না তোমার। কিন্তু শিরিন, আমি তো এতদিন তোমার ছাড়া থাকতে পারুম না। তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। দর্শের ফল অনেক মিষ্টি হয়। তুমি এখন এখান থেকে যাও, আমি তোমার কাছে চলে আসবো। নাকি কাবিনের টাকা পয়সাগুলো নেই, সবকিছু পাই, আমি তোমার কাছে সারা জীবনে লেগেছি। শিরিন, উনি কে? ও আমার প্রেমিক। আপনার সাথে বিয়ে হওয়ার আগে ওর সাথে আমার প্রেম ছিল। বিয়ার আগে তোমার ওনার সাথে প্রেম থাকতেই পারে, কিন্তু তুমি কি ভুলে গেছো? তুমি এখন আমার বউ, আর তুমি এখানে দাঁড়ায় একটা পরপুরুষের সাথে কি কথা বলতেছো? আমি কি কথা কইতেছি এটা কি আপনার কাছে কইতেইব? একটা মানুষ একটা মানুষের কথা কইতেই পারে, আর আপনি এখানে কি করতেছেন? কথা বলতেই পারে, কিন্তু তার সাথে যদি তোমার এত কথা থাকে, তুমি তার বাড়িতে আসতে বলতা, বাড়িতে তার সাথে কথা বলতা। গাছের এরকম সিপাই দাঁড়ায় নির্জন একটা জায়গায় এটা পরপুরুষের সাথে দাঁড়ায় কথা বলা ঠিক না। কোনটা ঠিক কোনটা বেঠিক এটা আপনার কাছে শিখতে হইব। আপনি তো জ্ঞান দিবেন না আমারে। আমি আপনার জ্ঞান, এই সমস্ত শাসন আমি কিচ্ছুই মানি না। যদি মানতেই না পারো, তাহলে তুমি আমার বিয়ে করছো কেন? আপনি কি ভুলে গেছেন? আমি কিন্তু আপনার বিয়ে করতে চাই নাই। আপনি আমার হাত পায়ে ধরছেন, আমার বাপের হাত পায়ে ধরে আমার বিয়ে করছেন। আপনার সম্পত্তি অর্ধেক আমার কাবিনও দিবেন কইছেন, ওইগুলো তাড়াতাড়ি আমায় বুঝাই দেন। তারপর আমি আপনার শাসন মানবো, আর আপনি লক্ষ্মী বউ হয়ে থাকবো। আপনি যা বলবেন তাই করবো, আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই চলবো। কিন্তু কাবিন যতদিন পর্যন্ত না দিতেছেন, আমি আপনার কোনো কথা শুনবো না। আমার যেমনে মন চায় আমি এমনিই চলবো। 2 দিনের মধ্যে যদি আপনার সম্পত্তি অর্ধেক ভাগ আমার বুঝাই না দেন, এখন তো শুধু হাত ধরছি না, এরপর যার কি কি করবো এগুলো আপনি চিন্তাও করতে পারেন না। সভ্য বেয়াদব ফালতু মাইয়া। এই, তোমার লজ্জা করে না? নিজের স্বামী থাকতে আরেকটা পরপুরুষের হাত ধরে কথা বলতেছো, আবার আমারে বলতেছো তুমি তার সাথে আরো কি কি করবে সেটা আমি সহ্য করতে পারুম না। এই, আপনি দাঁড়ায় রয়েছেন কেন? এখন এই মুহূর্তে জায়গা থেকে যান। আর আজকের পরে যদি কোনোদিন আপনারা আমার বউয়ের আশেপাশে দেখছি, তাহলে খুব খারাপ হয়ে যাইব। দাঁড়ায় রয়েছেন কেন? যান। তোমার কাবিনের ভাগের সম্পত্তি তোমার এখন আমি কিচ্ছু দেব না, সময় মতো সব পাইয়া যাবে। আর এখানে দাঁড়ায় রয়েছো কেন? যাও, ঘর যাও, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাইব। তুই কি খারাপ করবি? তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলছস? তোর অবস্থাতে কি করে তুই খালি দেখ। আমি এক্ষুনি আমার বাবার বাড়িতে যাবো, আমার বাবার সব কমু। শিরিন, শিরিন, শিরিন। কিরে, এটা চুপচাপ বসে আছিস কেন? কথাবার্তা তো কিছুই কস না, হঠাৎ করে জামাই বাড়িতে চলে আসলি কেন? আব্বা, ওই ইমরান হারামির বাচ্চা আমার গায়ে হাত তুলছে। এই কথা তুই এই বাড়িতে কইতেছস? ওই বাড়ির থাকতে তুই আমার খবর দেশ নাই কিসের জন্য? একটা ফোন কি করবার পারলি না? যে হাত তোর গায়ে উঠাইছে ওর হাত আমি ভেঙে দিতাম। তা কি নাই, হুদে ওর লগে ঝামেলা করে লাভ নাই, এর লিগে চলে আইছি। আরে খালি হাতে ফিরাই লইবো? হ্যাঁ, এই ইমরান তোর কাবিন বাবদ সহায় সম্পত্তির অর্ধেক দিতে চাইছে। তোর না কইছি বিয়ার পরে চলে বলে কৌশলে আদায় করে নিবি, তার কি করছো? আব্বা, বিয়ার দিন থেকে আমি চাপ দিতেছি, ওর মার সাথে খারাপ ব্যবহার করছি, ওর মায়ের যত্ন নেই নাই, বাসরটা পর্যন্ত করি নাই, কিন্তু ওই হারামির বাচ্চা এক কামও করে আমার দেয় নাই। বুঝছি, ওই ইমরান মিছা কথা কইয়া তোরে বিয়া করছে। আসলে কাবিন বাবদ ছয় সম্পত্তি তোরে কিচ্ছু দিব না। কত বড় হারামি, কত বড় ফাজিল, মিছা কথা কইয়া আমার মায়ের জীবন নষ্ট করছে। এই, তুমি কি চুপ করে বসে থাকবা? ওই ইমরানের বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতেই হইব। হ আব্বা, আমার ঠিকই কইছে, ওই হারামির বাচ্চারা তো আমি কিছু করতে পারি নাই, তুমি কিছু একটা করো। ওই সম্পত্তির অর্ধেক ভাগ আমার লাগবেই। আপোষে কাজ হলো না তো, এখন আমাকে জোর খাটাইতে হইব, বুঝলি? চুপ করে বই থাকলে হবো না। তুই ওরে ডিভোর্স দিয়ে দে, আর ডিভোর্স দিলে কাবিন বাবদ যে সম্পত্তির অর্ধেক ভাগ সেটা তোর অবশ্যই দিতে হইবে।
ঠিকই কইছো আব্বা, ওই হারামির বাচ্চার সাথে আমিও সংসার করবো, যেমনি হোক ওই কাবিনের ভাগ আমার লাগবে। আমার কাবিনের টাকার লেগে আমি ওরা ডিভোর্স দিব। আব্বা, তুমি ডিভোর্সের পেপার রেডি করো, আমি ওরা ডিভোর্স দিব। শিরিন, শিরিন, আব্বা, আম্মা, শিরিন। আপনি আসছেন? আমি তো আপনার জন্য অপেক্ষা করতেছিলাম। আমি বুঝতে পারছি তুমি আমার সাথে অনেক রাইগা আছো। রাইগা থাকাটা স্বাভাবিক। আসলে তখন আমার অনেক মেজাজ খারাপ ছিল। তোমার গায়ে যে হাত তুলছি এটা আমার উচিত হয় নাই। তুমি জানো, তুমি আমাদের বাড়ি থেকে চলে আসার পর আসার সেই যে কান্নাকাটি শুরু করছে, কিছুতেই ওরা থামানো যাইতেছে না। এখনো পর্যন্ত কিচ্ছু খায় না। এমনি করে যদি চলতে থাকে তাহলে তো আমার মায়েরা অসুস্থ হয়ে যাইব। শিরিন, আমার ভুল হয়েছে, আমি আমার ভুলটা বুঝতে পারছি। তুমি আমার মাফ করে দাও। আমি তোমার নিতে আসছি, বাড়িতে চল। অসম্ভব, ওই বাড়িতে আমি আর জীবনে ফেরত যাবো না। কি কইতাছো শিরিন এসব তুমি? আমি তোমার স্বামী, তুমি তোমার স্বামীর বাড়িতে যাবে না কেন? যাইবো না এই জন্য আমার মেয়ে তোমার সংসার করবো না। অসম্ভব, আমি বিশ্বাস করি না। শিরিন, তোমার আব্বা এসব কি কইতাছে? আমার আব্বা একদম ঠিক কইতাছে, আমি আপনার সাথে আর সংসার করবো না। আব্বা, এনেন ডিভোর্স লেটার। শিরিন, আল্লাহ ভয় লাগে, এই কথা কইও না। তুমি যদি আমার সংসারে না যাও, আমার সাথে সংসার না করো, তাহলে আমার আশা তো বাঁচবো না। আব্বা, আপনার দুটো পায়ে ধরে আব্বা, এত নিষ্ঠুর হয়ে না আব্বা। আম্মা, শিরিন, শিরিন, আল্লাহ ভয় লাগে, এত নিষ্ঠুর হয়েও না। তোমারে হারাইয়া আমার মায়াটা এখনো সেই সুখটা থেকে বাইরে আসতে পারে নাই। তুমিও যদি আমার সংসার ছেড়ে আবার বাড়ি ছেড়ে চলে আসো, তোমারে হারাইয়া আমার মায়াটা তো মরেই যাইব। এই কাজ করো না শিরিন, আমার মায়াটারে তুমি বাঁচাও। আমার মায়াটা তোমার নিজের মা হিসেবে জানে। আমার মায়াটার আর মা হারা করো না। তোমার মাইয়া মরে গেলে আমাগো কি? আমার মায়া যদি তোমার বাড়িতে সংসার করতে যায় তাহলে তো সে তো আর বাঁচবো না, মরে যাবো। তোমার ওই বুড়া মা আর তোমার ওই বাচ্চার সেবা যত্ন করতে করতে আমার মায়া অল্প বয়সে মরে যাবো, বুড়া হয়ে যাবো। সেই জন্য আমরা সিদ্ধান্ত নিচ্ছি, আমার মাইয়া তোমার বাড়িতে যাবে না, তোমার সংসার করবে না, তোমার ডিভোর্স দিবে। আম্মা, এমন কথা কইেন না। আমি বুঝতে পারছি আমার ভুল হয়েছে। আমি আপনারা সবার থেকে মাফ চাইতেছি, আমার মাফ করে দেন। তারপরও শিরিনকে বুঝায় এখন সে যাতে আমার বাড়িতে আমার সংসারে ফেরত যায়। শিরিন, তুমি আমার সম্পত্তির অর্ধেক ভাগ চাইছো না কাবিনে? আমি আমার সম্পত্তির অর্ধেক ভাগ তোমার বুঝাই দেব। তারপর চলো, বাড়িতে চলো। আপনারা যদি আমি ডিভোর্স দেই, আপনার সম্পত্তির ভাগ এমনি আমি পাবো, কারণ কাবিন তো আপনার দিতেই হইব। খামোখা ওই বাড়িতে যে আপনার বুড়া মা সেবা করো, আপনার ওই বাচ্চার সেবা করো, এইগুলো আমি পারব না। শুনেন, ডিভোর্স লেটার লয়ে যান আর আমার সম্পত্তি আমারে বুঝাই দেন। আমি কইলাম তো, আমার সম্পত্তির ভাগ আমি তোমারে বুঝাই দিব। তুমি আমার তালাক দিও না, আমার সংসারটা করো শিরিন। এই, আমার মেয়ে কইতেছে না তোমার সংসার করবো না, তোমার বাড়িতে যাইবো না, তোর কান্দে ঢুকে না, তারপরেও কেন নির্লজ্জের মতো আমার বাড়ির উপর খাড়া রইতো? যাও যাও, কইতে তাহলে কিন্তু খাড়া ধরে বাড়ি করে দেবো। অসম্ভব, আমি এখান থেকে শিরিনকে না নিয়া, আমার আশার মারে না নিয়ে এক চুলো যাবো না। তো কথা চলো, আমি যাবো না। তুই এত লোভী, আমার সম্পত্তির লোভে। তোর কাবিনে তোরে যে আমি কইলাম আমার অর্ধেক সম্পত্তি দিব, সেই জিনিসটা আদায় করার জন্য আমার সংসার করবি না, আমার তালাক দিয়া দিবি। এই, তোর বাড়ির উপরে দাঁড়ায় আমি কইয়া যাইতাছি, আমার যে সম্পত্তি আছে না, এর একটা কালা করি তুই পাবি না, কিচ্ছু দিব না তোরে। পারলে আমার কিছু কইরা দিবি না কইলে এলো, তুই সম্পত্তি দিবি না, তোর মরা বাপ কবর থেকে উঠে সম্পত্তি দিব। আমি শালির বসামু, বিচার বসামু, দেই তুই সম্পত্তি কেমন না দেন, তোর দেখে ছেড়ে দেবো। কি ব্যাপার দিলু মিয়া, হঠাৎ করে শালিশ ডাকলা, ঘটনা কি? কি কম মেম্বার সাহেব, এই যে ইমরান,
ওর তো বউ ছিল, বউটা মারা গেছে। মারা যাওয়ার পর তার যে একটা বাচ্চা দিন রাত সেই মার জন্য কান্নাকাটি করত, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল, মরে যায় যায় অবস্থা। আমি সেটা দেখে সহ্য করতে পারি নাই, আমার মেয়েটারে ইমরান লোকে বিয়ে দিছি। বিয়ে দেওয়ার পর থেকে ওর মা আর ও নিজে আমার মেয়েটার অত্যাচার করতো। একদম মিছা কথা কইবেন না। আমার ছেলে আপনার মেয়ের পরে কোনো রকম কোনো অত্যাচার করে নাই, আর আমিও আপনার মেয়ের পরে কোনো রকম অত্যাচার করি নাই। বরঞ্চ আপনার মেয়ে বিয়ের পরে এই বাড়িতে আসনের পর আমাদের বাড়িটারে একদম নরক বানাই ফেলছে। বাড়ির যত কাজ কাম আছে সবকিছু আমারে দিয়ে করাইছে। আমার পোলা বিয়ে করছে আমার নাতনিটারে দেখাশোনার জন্য, অথচ আমার নাতনিটারে দেখভাল করা তো দূরের কথা, একটু যত্নার্থীও করে নাই। আল্লাহ রে আল্লাহ, কত বড় মিছা কথা। মেম্বার সাহেব, বিয়ার পর থেকে আসার আমি নিজের হাতে খাওয়াইছি, নিজের হাতে ঘুম পাড়াইছি, আমি কোলে থেকে নামাই নাই ওরে। অথচ এই ইমরান একটা নেশাখোর, প্রত্যেকটা দিন নেশা করে এসে আমাকে মারতো। আমি যদি তার সাথে সংসার করি সে আমাকে মাইরা ফেলাইবে, আপনারা আমারে বাঁচান। শিরিন, এত বড় একটা মিথ্যা কথা কইতে একবারও তোমার কলিজা কাঁপলো না? আমি নেশা করি? আমি নেশাখোর? চাচা, আপনারা তো এলাকার ময় মুরব্বী, আপনারা সবাই তো আমার খুব ভালো করে ছিলেন। আচ্ছা আপনারা কোন তো, আপনারা কোনোদিন দেখছেন জীবনে আমি আজ পর্যন্ত একটা বিড়ি সিগারেটও খাইছি? আর সেই জায়গায় আমি আমার বউয়ের গায়ে হাত তুলুম, একটা মায়া মানুষের গায়ে হাত তুলুম? এটা তো আমার দিয়ে কোনোদিন সম্ভব না। আল্লাহর দোহাই লাগে শিরিন, তুমি আমার লগে সংসার করবে না, কইরো না, কোনো সমস্যা নাই। কিন্তু এই এলাকার ময় মুরব্বীগুলোর সামনে, এলাকার মানুষের সামনে আমার এত বড় মিথ্যা অপবাদ দিও না। আমার মেয়ে কোনো মিছা কথা কইতেছে না, যা কইতাছে সত্যি কথা কইতাছে। মেম্বার সাহেব, আমার মায়ের পিঠের কাপড় সরাই দেখেন, এখনো দাগ আছে। না না, একটা মজলিসের মধ্যে মায়া মানুষের পিঠের কাপড় সরাইয়া পিঠ দেখানোর দরকার নাই। আর স্বামী স্ত্রীর মধ্যে যদি নাকি সংসার করতে যায় একটু ঝগড়াঝাটি হয়ই, এক জায়গায় যদি নাকি দুইটা পাতিল থাকে তবে একটু দেশাদেশি হয়ই, তাই বলে কি সংসার ভাঙ্গা যায় নাকি? হ্যাঁ শিরিন, আমরা আসছি ইমরানের সাথে তোমার মিলন কইরা দেই, তুমি কি কও? না চাচা, তার লগে আমার মিল মিশাইব না, আমি ডিভোর্স চাই। কি রে ইমরান, শিরিন তো তোর ডিভোর্স দিবার চাইতেছে, এই ব্যাপারে তুই কি কবি ক? মেম্বার সাহেব, সে তো আমার তালাকনামা দিয়াই দিছে, তার উপরে আমার নামে, আমার মার নামে এত বড় মিথ্যা অপবাদ দিছে। আমিও তার সাথে সংসার করতে চাই না। দুইজন কেউ যেন কারোর সাথে সংসার করতে চায় না, তাহলে এখানে আমগো কিছু কর না, কি কন? ইমরান, শিরিন তো আগেই ডিভোর্স লেটার পাঠাই দিছে, তুই এটার মধ্যে সই করে দে, তাহলে ডিভোর্স হয়ে যাবে। মেম্বার সাহেব, আমার একটা কথা আছে, ইমরান সই করার আগে আমার মেয়ের কাবিন বুঝাই দে। দিলু কিন্তু হক কথাই কইছে, কাবিনের টাকা হইছে মায়া মানুষের হক। শিরিনের কাবিনের টাকা আগে তারে বুঝাইয়া দিয়াও লাগবে। ইমরান, তুই কত টাকা কাবিন করছো? আমি কইতেছি চাচা, আমার আর ইমরানের বিয়েতে কাবিন হয়েছিল তার সম্পত্তির অর্ধেক ভাগ। আপনি ইমরানের কন তার বাড়ি ঘর সহায় সম্পত্তির অর্ধেক ভাগ আমারে বুঝাই দিতে। অসম্ভব, আমরা এটা বিশ্বাস করি না। ইমরান তার সম্পত্তির অর্ধেক ভাগ কাবিন করছে, এটা কথা হইলো? আমরা জানতাম আপনারা তো বিশ্বাস করবেন না, এই জন্য আমরা কাবিন নামা নিয়ে আসছি। কাবিন নামার মধ্যে স্পষ্টভাবে লেখা আছে যে ইমরান তার সম্পত্তির অর্ধেক ভাগ আমার মায়ের নামে কাবিন হিসাবে লিখা দিছে। ইমরান, এটা তুই কি করছস? হ্যাঁ, তুই এত বড় গাধা, তুই কি বলদ নাকি? হ্যাঁ, তোর সম্পত্তির অর্ধেক ভাগ কাবিন দিয়া তারপরে শিরিনরে বিয়া করছ। হ্যাঁ ভাবি, আপনি আপনার পোলায় যায় এত সম্পত্তি দিয়া যায় কাবিন করছে, আপনি বাধা দেন নাই? মেম্বার সাহেব, আমার নাতনির জন্য একটা মায়ের দরকার ছিল, সেই জন্য ওনারা যা বলছেন আমরা কোনো কিছু না করি না, সবকিছুতে রাজি হয়ে গেছি। খুব ভালো কাম করছেন, পুণ্যের কাম করছেন। ইমরান, কাবিন যেহেতু তোর সম্পত্তির অর্ধেক ভাগ করছস, তাহলে অর্ধেক মালিক হলো এই শিরিন। এখন এই মুহূর্তে তোর সম্পত্তির অর্ধেক শিরিনে বুঝাই দে, আমরা এখন স্ট্যাম্প করে দিতেছি। আমার কি সম্পত্তি বুঝাই দিমু চাচা? আমার তো কোনো সম্পত্তিই নাই। এই মিয়া, এই ফাজলামি কইরো না। তুমি বিদেশ থাইকা লাখ লাখ টাকা ইনকাম করছো, আর সেই টাকা দিয়া
তুমি সহায় সম্পত্তি গাড়ি বাড়ি অনেক কিছু করছো, বাজারের মধ্যে 8-10টা দোকান আছে তোমার নামে। আপনারা ভুল জানেন, আমাকে বাড়ি ঘর সহায় সম্পত্তি দোকানপাট যা কিছু আছে তা কোনো কিছু আমার নামে না, সবকিছু আমার মার নামে। এই কইলেই হইলো? হ্যাঁ, আমি গ্রামের পোলা না, আমি গ্রামের মানুষটা, তোর আমি চিনি তোর সম্পত্তি কেন আমি জানি না? আরে আমার মেয়ের সম্পত্তির ভাগ বুঝাই দিবি না, দেখে নাটক করতে তো নাটক করলাম শুনে হলাম ইমরান। আমরা তো জানি তোমার যত সম্পদ আছে সব তোমার নামে, তোমার মার নামে কেন হইলো? চাচা আমি তো কইলামই, আপনারা ভুল জানেন। আপনাকে যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে এই যে দলিল আছে আমার মার হাতে, সেই দলিলটা দেখেন, তাহলেই তো সব প্রমাণ হয়ে যায়। মা, দলিলটা দেখাও। এই যে দেখেন। ইমরান তো ঠিক কথাই কইতাছে, এই দলিলের মধ্যে তো ইমরানের নামে কোনো জায়গা সয় সম্পত্তি কিছুই নাই গা, সবার মার নামে। হায় আল্লাহ, চাচা আপনি কি কইতাছেন? আমার কি মনে হয় ও আমার সম্পত্তি দিব না দেখে জাল দলিল নিয়ে আইছে। 32 বছর ধইরা আমি ওই কোর্ট কাছারি আদালত এমন কোন জায়গা নাই যে আমার যাতায়াত নাই। আমি রেস্টুরেন্টে বসে সকালে যাই বিকালে আসি, কোনটা ভুয়া দলিল, কোনটা নকল দলিল, কোনটা আসল দলিল সবকিছু আমি জানি। এই যে মাথার চুলগুলা দেখতেছ না, তারিখগুলা দেখতেছ, এটা এমনি পাকে নাই, বর্ষা পাকছে। এই রইছে আসল দলিল। তাহলে কাজ করেন, তার মায়ের সম্পত্তির অর্ধেক বাবা আর মায়ের বুঝাই দিতে দিল আসতে এখানে পেশ আছে। ইমরান তার নিজের সম্পত্তির অর্ধেক কাবিন করছে, যা কাবিনের মধ্যে স্পষ্ট লেখা আছে। তার মায়ের সম্পত্তির অর্ধেক তো কাবিন করে নাই। অতএব ইমরানের মায়ের সম্পত্তির এক টানা করিও এই শিরিন পাইব না। ইমরানের ব্যক্তিগত যদি কোনো সম্পদ থেকে থাকে তাইলে ওইটার অর্ধেক শিরিন পাই যাইব। ইমরান, তোমার কি ব্যক্তিগত কোনো সয় সম্পত্তি বা টাকা পয়সা আছে? জি চাচা, আমার ব্যাংক অ্যাকাউন্টে আমার নামে 10,000 টাকা আছে। এই 10,000 টাকা ছাড়া আমার নামে কোনো জায়গা জমি সহায় সম্পত্তি কিছুই নেই। তাইলে আজকে আমরা বিচারে সুষ্ঠু রায় পেয়ে গেলাম। ইমরান আর শিরিন কেউ কারোর সাথে সংসার করব না, এরই মধ্যে শিরিন ডিভোর্স লেটার পাঠাই দিছে। আর ইমরান ডিভোর্স লেটারে যদি সই করে এখন, তাহলে দুইজনের ডিভোর্স হয়ে যাব। শিরিন, তুমি ইমরানের সম্পত্তির অর্ধেক ভাগ কাবিন হিসাবে পাইবা। ইমরানের 10,000 টাকা আছে, অর্ধেক করলে হয় 5,000 টাকা। অতএব কাবিন বাবদ তুমি 5,000 টাকাই পাইবা। খবরদার আমার বাড়িতে ঢুকবি না। কইতাছো আব্বা? বাড়িতে ঢুকবো না কেন? কেন ঢুকবি না বুঝা পারস নাই? ইমরানের কাছ থেকে টাকা পয়সা বিষয় সম্পত্তি কিছু না পারস নাই। এখন তোরে কে খাওয়াইবো, কে পড়াইবো, কে তোর খরচ বহন করবো? আমি কোনোদিনও না, তোর বুঝ আমি বইতে পারুম না। তুমি কি কইতাছো আব্বা? আমি তোমার মেয়ে, আমি তোমার কাছে বোঝা হয়ে গেছি। কিসের মেয়ে? এতদিন তোর আমি কই নাই, আজকে কইতেছি। তুই আমার আপন মেয়ে না, সৎ মেয়ে। আর আমি তোর আপন বাপ না, সৎ বাপ। ভালো লাগো আব্বা, তুমি এসব কি কইতাছো? তুমি আমার আপন বাপ না। আম্মা, আব্বা কি পাগল হয়ে গেছে? কি কইতাছে আব্বা এসব? না রে বা, তোর আব্বা ঠিকই কইছে, তুই তার আপন মাইয়া না, সৎ মাইয়া। তোর জন্মের পর তোর আব্বা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছিল। এরপর আমার আব্বা আম্মা ওনার সাথে আমার বিয়া দিয়া দেয়। কথাটা শুনলে তুই কষ্ট পাবি, এই কারণে কখনো বলা হয় নাই। আর আমিও তোরে কই নাই দেখতে শুনতে সুন্দর হইছ, চিন্তা করছি তোরে দিয়ে নানান ছল চাতুরি করে টাকা পয়সা আয় করুন, ভোগ বিলাসের মধ্যে আমি জীবনটা কাটাই দেবো। যখন ইমরানকে দেখলাম যে তোরে সম্পত্তির অর্ধেক কাবিন দিব, তখন আমি খুব খুশি হয়েছিলাম যে টাকা পয়সা পাইয়া একটু আরামে এসে জীবনটা কাটাবো।
তার কিছুই হইল না। তালাক ঠিকই দিলি, সম্পত্তির ভাগ নিয়ে আমার বাড়িতে আইতে পারস নাই। এখন তোর চেহারা যাও আমি, হ্যাঁ? তুই আইতি বাড়ির থেকে বাইরে যাবি কে? তোর এখানে থাকা খাওয়া সব বন্ধ। তোর মতো করে তুই চলবি, তোর মতো তুই খাবি। আব্বা, তুমি আমার সৎ বাপ হইলো, তোমার তো আমি নিজের বাপ মনে করছি। তুমি এত নিষ্ঠুর হইও না, তুমি আমার উপর একটু রহম করো। আমার স্বামীর সাথে তো আমার ডিভোর্স হয়ে গেছে, তুমি যদি বাড়ি থেকে আমার বাই করে দাও, আমি কই যাব, কি খাবো? আমার মায়েরারে তুমি বাড়ির থেকে বাইর করো না। দরকার হলে ও বাড়ির এক কোণে পড়ে থাকবো, বাড়ির সব কাজকর্ম করবো, তবু বাইর করো না, আল্লাহ দোয়াই লাগে। বাড়ির সব কাজকর্ম তোর মেয়ে করলে তুই কি করবি? হ্যাঁ, দরদ উঠতেই পারবা না মেয়ের উপরে, তাই না? তোর মেয়ের যে বাড়ি থেকে বাইর না করো, তোর শুনতে বাড়ি থেকে বাইর করতুম, বাইরে করতেছি। আব্বা, আমি তোরে বাড়ি যাই না, আমার মারা যাই না, আমি কোথাও যাবো না। হারাম দাদি নাকি কান্দা কান্দস? হ্যাঁ, যাবি না, যাবি না। এই তোর ছিঁড় মরে গেছে। সবুজ, সবুজ, বাড়িতে আসো। কি ব্যাপার শিরিন, এত রাইতে তুমি আমার বাড়িতে? সবুজ, আমি তোমার কাছে চলে আইছি, তুমি আমার দেখে খুশি হও নাই? তুই একটা বিয়েতে মাইয়া, তুই আরেকজনের বউ, তোরে দেখে খুশি হওয়ার কি আছে? এখন আমি আর কারোর বউ না, আমি আমার স্বামীর ডিভোর্স দিয়ে দিছি। সবুজ, আমার বিয়ে পর তুমি ফোন দিয়ে কইছিল আমি যদি তোমার কাছে চলে আসি, তুমি না আমার সাথে থাকতে পারতেছিল না, আমার মতো তুমি পলাই যেতে চাইছিল। এই দেখো সবুজ, আমি তোমার কাছে একবারে চলে আসছি, তোমার আমার মতো আর কেউ বাধা দিব না, চল আমরা বিয়ে করে ফেলি। আমারে কি পাগলা কুত্তায় কামড়াইছে যে তোর মতো একটা বিবাহিতা নষ্টা 2 নাম্বার মাইয়ারে আমি বিয়ে করবো? কি কইতাছো তুমি? আমি নষ্টা? তুই শুধু নষ্টা না, তুই লোভী। তুই ইমরানের সম্পত্তির লোভে আমার ভালোবাসার সাথে বেইমানি কইরা তুই ইমরানরে বিয়ে করছস, এরপর ইমরানের সম্পত্তির লোভে তুই ইমরানরে ডিভোর্স দিয়া এরপর আমার কাছে আসছস। হ্যাঁ, এখন যদি আমি তোরে বিয়ে করি তাহলে কয়দিন পর দেখা যাবে যে তুই টাকার লোভে আরেকজনের কাছে চলে গেছস। তোর মতো লোভী আর চরিত্রহীন মাইয়ারে জীবনও আমি বিয়ে করবো না। তুমি এমন কথা কইও না, আমার স্বামীর বাড়িতে আমার কোনো জায়গা নাই। আমার সে বাবা, স্যার আমি আপন বাবা জানতাম, এখন শুনি সে নাকি আমার সৎ বাপ। আমার সৎ বাপ আমার ওই বাড়ি থেকেও বাড়ি করে দিছে, আমার যাওয়ার কোনো জায়গা নাই। সবুজ, তুমি আমার বিয়া করে ফেলো, তুমি যেমনি কইবা আমি এমনি চলবো, তুমি যেমনি রাখবা আমি এমনি থাকবো, আমি কিচ্ছু জানবো না তোমার কাছে। অসম্ভব, তোর মতো একটা লোভী চরিত্রহীন মাইয়ারে বিয়া তো দূরের কথা, আমার বাড়ির কাজের মহিলা আমি রাখবো না। ভালো কথা, তোর আমি ভালোবাসতাম না, এখন আর আমি তোরে ভালোবাসি না, তোরে ঘৃণা করি। বাইরে যা আমার বাড়ি থেকে, বাইরে।
কি ব্যাপার, তুমি আবার আমাকে বাড়িতে আইছো কেন? তোমার কাছে ক্ষমা চাইতে, তুমি আমারে ক্ষমা করে দাও। সবাই আমার বাড়ি থেকে দূর দূর করে তারাই দিতেছে, আমার যাওয়ার কোনো জায়গা নাই। এই কয়টা দিন রাস্তার মধ্যে থাইকা আমার শরীরটা অসুস্থ হয়ে গেছে। আমি তোমার লগে অনেক পাপ করছি, আমি পাপের শাস্তিও পাইছি। আমি কোনো জায়গায় ঠাঁই পাইতেছি না, তুমি আমার একটু আশ্রয় দাও। সবকিছু ভুলে যায়, চলো না আবার আমরা সংসার করি। তুমি যা বলবা, যেমনে বলবা, আমি এমনিই চলবো। আমার টাকা পয়সা গয়নাগাটি কিচ্ছু লাগবো না, আমার শুধু সংসার লাগবো, আমার স্বামীরে লাগবো, আশারে লাগবো, আমার শাশুড়ি আম্মারে লাগবো। আমি তোমার বাড়ির দাসী বান্ধ হয়ে থাকবো, মার সেবা করবো, আশার সেবা করবো। তুমি শেষবার আমার একটা সুযোগ দাও। শিরিন, আমার প্রথম বউ মারা যাওয়ার পর আমি তোমারে বিয়ে করছিলাম। কেন করছিলাম জানো? শুধুমাত্র আমার আশার কথা চিন্তা কইরা, আমার এই বয়স কম মাটার কথা চিন্তা কইরা। আমি চিন্তা করছিলাম তোমার যদি বিয়া করে আমি এই বাড়িতে নিয়ে আসি, তুমি আমার মা মরা মায়াটার দেখভাল করবা, ওর আদর যত্ন নিবা, আমার মাটারে দেখা রাখবা, আমার সংসারটা আগলে রাখবা, আমারে ভালোবাসা দিবা। কিন্তু না, আমি ভুল আছিলাম। তুমি দিনের পর দিন, রাইতের পর রাইত আমার মা মরা মায়াটারে যন্ত্রণা দিয়া গেছো, অবহেলা কইরা গেছো, ওরে ঠিক মতো খাওয়ারটা পর্যন্ত খাওয়ায় দাও নাই। আমার এই বয়স্ক মাটারে শারীরিক নির্যাতন করছো, আমারে মানসিক যন্ত্রণা দিছো। আরে তুমি তো সাংসারিক মায়া না, তুমি একটা লোভী মহিলা। কাবিনের টাকার নাম কইরা আমার যত টাকা পয়সা আছে, সহায় সম্পত্তি আছে, সবকিছুর অর্ধেক ভাগ চাইছো। কিন্তু উপরওয়ালার রহমতে আমি তোমার সেই চক্রান্তটা বুঝা গেছিলাম, আর সে কারণেই তো আমার যত সহায় সম্পত্তি আছে সবকিছু আমি আমার মার নামে লেখা দিছি। তুমি কি মনে করছিলা দুনিয়াতে তুমি শুধু একাই চালাক, আর কেউ চালাক না, কেউ কিচ্ছু বুঝে না? তুমি ভুইলা গেছিলা শেরের উপরে শোয়া শের আছে, বাপের উপরেও বাপ আছে। আরে তুমি যদি আমার সাথে এসব না করতা, আমার সংসারটা আগলে রাখতা, আমার আশারে দেখা রাখতা, আমার অর্ধেক সহায় সম্পত্তি কেন, আমার যা কিছু আছে সবকিছু তো তোমার জন্যই আসছিল, তুমি পুরোটাই পাইতা। কিন্তু এখন আর কিছুই নাই। আমার এই বাড়িতে, আমার সংসারে, আমার মনে কোথাও তোমার জন্য এক চুল পরিমাণ জায়গা নাই। এখনো দাঁড়ায় রইছো কেন? এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বাইরে যাও। আমি এই বাড়িতে কোথাও যাবো না, তুমি আমার স্বামী, আমি তোমার বলে কোথাও যাবো না। ও মা, আপনি ইমরানটা একটু বুঝেন না। আমি এখন আমার ছেলেরে কেন বুঝাবো? আমিও তো তোমারও অনেক বুঝাইছিলাম, তুমি বুঝছিলা? তোমার মতো লোভী মাইয়া এই বাড়িতে দরকার নাই। আমি একটা কথা বুঝে গেছি, সৎ মা সৎ মা, সৎ মা কোনোদিন আপন মা হয় না। আমার নাতনির জন্য এখন আর কোনো মা লাগবো না, আমি আমার নাতনিরে দেখাশোনা রাখতে পারবো। তুমি যে পাপ করছো, যে অন্যায় করছো না, তার কোনো ক্ষমা নাই। আশা, ও মা, আমি তোমার মার মতো, তুমি না আমার মা করে ডাকছো, তোমার বাপরে বুঝাও না, আমার তোমার লগে রাইখা দিতে কও না। আপনি আমার মা না, আপনি একটা লোভী মহিলা। আমার মা আল্লাহর কাছে চলে গেছে, আপনার মতো মার আমার কোনো দরকার নাই। আমার মায়া কি কইছে শুনছস? তোর মতো মা আমার মায়ার দরকার নাই। আর তুই যে এত কিছু করছস, সব তো কাবিনের টাকার জন্য করছস, তাই না? তোর কাবিনের টাকা বুঝা পাইছস? আর তুই আমার তালাক নামা দিছিলি না? তুই কইছিলি না আমার সেটাতে স্বাক্ষর করে দিতে? আমি তখন স্বাক্ষর করি নাই। কেন করি নাই জানোস? আমি ভাবছিলাম তোর সামনে দাঁড়ায় আমি তোরে মুখে তালাক দিই। এখন আমি তোরে তালাক দিতেছি। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। যাও।